অর্থনীতি কেবল কিছু গাণিতিক সংখ্যা, সূচক কিংবা হিসাব নিকাশের বিষয় নয়, অর্থনীতি মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি। শিল্প বাণিজ্য শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠানের মুনাফার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের মানুষের উৎপাদন, কর্মসংস্থান আর উন্নয়নের গল্প। অর্থনীতির কঠিন আলাপকে সহজভাবে বিশ্লেষণ করতে চ্যানেল ওয়ানের নিয়মিত আয়োজন বাণিজ্য সংলাপ। আপনাদের সাথে আছি আমি ইলিয়াস হাসান। শুরুতে দেখে নিচ্ছি আজ যা থাকছে। ইউরোপের বাজারে রপ্তানি কমেছে, তৈরি পোশাকের অপ্রচলিত বাজারে নেই কোনো সুখবর। বিশ্ববাজারে দেশের প্রতিষ্ঠানের বিনিয়োগ বাড়লেও মূলধন সমন্বয়ের কারণে নিট বিনিয়োগ কমেছে। সাধারণ মানুষের সামাজিক সুরক্ষা ও স্বস্তি নিশ্চিত হলেই প্রকৃতপক্ষে দেশের উন্নয়ন হবে, সংসদে প্রধানমন্ত্রী। এছাড়া থাকছে ব্যবসা বাণিজ্যের আরো নানা বিশ্লেষণ। ইউরোপের বাজারে দিন দিন কমেছে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি। অপ্রচলিত বাজারেও নিজেদের হিস্সা বাড়ানোর চেষ্টায় দেখছে না আলোর মুখ। অব্যাহত রয়েছে নিম্নমুখী প্রবণতা। এছাড়াও অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে তৈরি পোশাকের মূল্য সংযোজন কমেছে উল্লেখযোগ্য হারে। এমনই পরিস্থিতির জন্য বৈশ্বিক অর্থনীতিকে দায়ী করছেন রপ্তানিকারকরা। ক্রমেই কমছে ইউরোপের দেশগুলোতে তৈরি পোশাকের রপ্তানি। চলতি বছরের শেষ 4 মাসে আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় রপ্তানি কমেছে 19%। এর কারণ হিসেবে খাত সংশ্লিষ্টরা বলছেন, ইউরোপের দেশগুলোতে মূল্যস্ফীতি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে অস্থিরতার কারণে চাহিদা কমিয়েছেন ইউরোপের ক্রেতারা। একই সঙ্গে বৈশ্বিক বাজারে তৈরি পোশাকের নিম্নমুখী প্রবণতার কারণে প্রতিযোগিতা বেড়েছে, যার প্রভাব পড়েছে দেশের তৈরি পোশাক রপ্তানিতেও। টোটাল রপ্তানিতেও ডিক্লাইন। এইটা কোন সময় প্রচলিত বাজারে কোনো অপরচুনিটি ওঠানামা করে ওই নির্দিষ্ট দেশের আর্থসামাজিক অবস্থার কারণে, এবং আমাদের কস্টিংয়ের কারণে, আমাদের ইনিশিয়েটিভের কারণে। এই জন্যই আমরা কিন্তু বিশেষ করে ফোকাস করছি জাপানকে। ব্রাজিলের অ্যাম্বাসাডারের সাথে আমাদের কোনো একটা অনুষ্ঠানে দেখা হয়েছিল, ওইখানে আমরা বলেছি যে অন্তত ব্রাজিলিয়ান কটন দিয়ে যেসব প্রোডাক্ট আমরা তৈরি করবো সেটা ডিউটি এক্সাম্পশন অথবা ডিউটি ফ্রি দিতে হবে। তো উনি বিষয়টা পজিটিভলি নিয়েছেন, এটা নিয়ে আমরা কাজ করতে বলেছেন। অন্যদিকে স্বস্তিতে নেই অপ্রচলিত বাজারও। কয়েকটি দেশের পোশাক রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি হলেও অধিকাংশ ক্ষেত্রেই তা নিম্নমুখী। অপ্রচলিত বাজারে মোট রপ্তানি কমেছে $28.78 কোটি। সবচেয়ে বেশি পতন হয়েছে রাশিয়ার বাজারে 29.17%। একমাত্র বড় বাজার হিসেবে চীনে রপ্তানি বেড়েছে 21.51%। ইন্ডিয়া, পাকিস্তান, ইভেন চায়না, আপনি যদি দেখেন সবাই কিন্তু এক্সপোর্ট ড্রপ করেছে। আমরা যে এত ডলার বা এত বিলিয়ন যে আমরা লস করলাম অর্ডারের, সেলসের, এটা কিভাবে কাভার হবে? এই অর্ডারগুলো কোথায় গেল তাইলে? আর যদি যে না থাকে তাহলে কি আবার আসবে কিনা? There's a lot of uncertainty. তো এই আনসার্টেনটিগুলোকে থেকে যদি বের হয়ে আসতে হয়, তাহলে আমাদের প্রপার রোড ম্যাপ থাকতে হবে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে তৈরি পোশাক খাতে মূল্য সংযোজন কমেছে। যেখানে দ্বিতীয় প্রান্তিকে তৈরি পোশাক খাতের মূল্য সংযোজন ছিল 64.22%, সেখানে তৃতীয় প্রান্তিকে তা দাঁড়িয়েছে 61.35%। দেশের সবচেয়ে বড় রপ্তানি খাতকে এগিয়ে নিতে হলে পরিকল্পনা ও বাজার প্রতিযোগিতা বিবেচনায় নিজেদের সক্ষমতা এবং পণ্যের বৈচিত্র্য বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। তোফাজ্জল হোসেন, ওয়ান নিউজ, ঢাকা। দেখছিলাম রপ্তানি বাজার নিয়ে একটি প্রতিবেদন, এই বিষয়ে আলোচনা করব পুরোটা সময়। আজ আমাদের সাথে আলোচনার জন্য থাকছেন পোশাক খাতের শিল্প উদ্যোক্তা SMH নিউ জেনারেশন অ্যাপারেল লিমিটেডের চেয়ারম্যান রহমতুল্লাহ সাফায়েত। আপনাকে স্বাগত জানাচ্ছি। স্বাগত জানাচ্ছি আপনাকে এবং আপনার মাধ্যমে আজকে যারা আমাকে দেখছেন চ্যানেল ওয়ানের সকল দর্শককে সাধুবাদ জানাচ্ছি। জি, আমরা দেখলাম যে আসলে একটা বড় রপ্তানি ধস চলছে, বিশেষ করে বেশ কিছুদিন আগে থেকেই আমরা এই ধারাবাহিকতা লক্ষ্য করছি। তার মধ্যে ইউরোপের বাজারে, যেটি আমাদের সবচেয়ে বড় বাজার বলে আমরা মনে করি, সেই বাজারেও এক ধরনের ধস চলছে। কারণটা কি আসলে? আসলে বৈষয়িক যে যুদ্ধ অবস্থা বিরাজমান, এইটা হচ্ছে মূল কারণ। মানুষের যে ক্রয় ক্ষমতাটা ছিল ইউরোপের বাজারে আপনি লক্ষ্য করলে দেখবেন মানুষের একটা ক্রয় প্রবণতা ছিল। তারা বিশেষ করে পোশাক খাতে নিয়মিত সাপ্তাহিক বা মাসিক যদি একজন ব্যক্তি 2 বা 4টি পোশাক কিনতো, এখন তাদের আয় নিম্নমুখী হওয়াতে সেটি কমে এসেছে 1 বা 2-এ। এটা একটা বিরাট প্রভাব কিন্তু বাজারে পড়েছে। পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে যদি আপনি বলতে যান, তাহলে আমি বলবো আমাদের পুরোটাই, আমাদের কাঁচামালের অধিকাংশই কিন্তু আমরা আমদানি নির্ভর। আমরা কাঁচামাল বাংলাদেশে আমদানি করে পরবর্তীতে পণ্যটি প্রস্তুত করে কিন্তু আমরা সেটা আবার রপ্তানি করি। আমদানি নির্ভর পণ্য দিয়ে রপ্তানি করতে গেলে যেই ধাক্কাটা বৈষয়িক বাজারের যুদ্ধ অবস্থার কারণে, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশের এই পোশাক খাতের রপ্তানিতে যে ধসের কথা আপনি বললেন, সেটি মূল কারণ।
জি, একই সাথে আমরা দেখলাম যে অপ্রচলিত বাজার যেগুলোতে আমরা খুব সম্ভাবনার কথা বলি, সেই জায়গায় আমরা রাশিয়ায় দেখলাম এক ধরনের বড় ধাক্কা এবং রপ্তানি বেশ খানিকটা কমেছে। কিন্তু আমি রাশিয়া যাওয়ার একটা অভিজ্ঞতা আছে, সেখানে দেখলাম যে আসলে পোশাকের চাহিদা সবচেয়ে বেশি এবং সেই বাজার চায়না তুর্কিরা দখল করে আছে। খুবই নিম্নমানের কাপড় দিয়ে ওই বাজারগুলো চলছে। সেখানে বাংলাদেশের পণ্য কেন ঢুকতে পারছে না? দেখেন, রাশিয়ার ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে কি, বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার কারণে রাশিয়াতে সরাসরি পণ্য রপ্তানিটা অনেকটাই চ্যালেঞ্জিং। বাংলাদেশ থেকে যে পণ্যগুলো রাশিয়াতে যায়, এটা ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে থার্ড কান্ট্রির মাধ্যমে, অর্থাৎ মধ্যস্থতাকারী একটা কান্ট্রি হংকং বা তুরস্ক হতে পারে, সেখানে একটি আউটলেট খুলে বা সেখানে একটি গোডাউন করে সেখান থেকে কিন্তু মালামালগুলো রাশিয়াতে পাঠানো হচ্ছে। এই যে একটি রপ্তানি করার ক্ষেত্রে যে একটি বাধা, তার পাশাপাশি রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধটা চলমান, সেই যুদ্ধটা অনেকাংশে দায়ী রাশিয়ার বাজারে আমাদের বর্তমান পণ্যের যে কথাটি আপনি বললেন। জি, আমরা প্রতিবেদনে দেখছিলাম যে বিজিএমই সভাপতি তিনি বলছিলেন যে ব্রাজিল থেকে যদি আমরা কোনো তুলা বা এই ধরনের কিছু আনি, কটন আনি, সেইখানে তারা ট্যাক্স এক্সাম্পশন চাচ্ছে ব্রাজিলের বাজারে। এরকম আরো কোন কোন খাতে আমরা চাইলে যেতে পারি আসলে? দেখেন, আসলে বিষয়টি হচ্ছে এলডিসি উত্তীর্ণের একটি কথা বলা হচ্ছে। কথা ছিল যে এই বছর, চলতি বছরের 24 নভেম্বর থেকে আমরা এলডিসি উত্তোলন করব। সেখানে আমরা 3 বছর সময় চেয়েছি। আমরা সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় এলডিসি উত্তীর্ণের কথা বলছি। আমরা যদি এলডিসি উত্তীর্ণ করি, সেক্ষেত্রে আমরা পৃথিবীর কোথাও শুল্কমুক্ত সুবিধাটা আমরা পাবো না। এখন শুল্কমুক্ত যে পণ্য আমদানির কথা উনি বলেছেন, সেটি যদি শুধু ব্রাজিল নয়, আমাদেরকে যদি পৃথিবীর অন্যান্য কান্ট্রিও যদি আমাদেরকে এই ফ্যাসিলিটিসটা দেয়, তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য অনেকটাই গ্রহণযোগ্য হবে বিশ্ববাজারে আমাদের এই চ্যালেঞ্জকে টিকে থাকার জন্য। যেই আপনি বলছিলেন বৈশ্বিক একটা অস্থিরতার কারণে রপ্তানিতে নেতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে, এটি আসলে কাটবে কিভাবে? মানে এখন তো আমরা জানি যে যুক্তরাষ্ট্র বা আমেরিকার সাথে ইরানের যুদ্ধটা কিছুটা স্থগিত অবস্থায় আছে এবং একটা ধরনের চুক্তির দিকেও আগাচ্ছে। তো সেই ক্ষেত্রে এটার প্রভাব তো রপ্তানিতে পড়ার কথা এখন নাকি? আপনি যে কথাটি বললেন, এখন যুদ্ধ অবস্থাটা একটি চুক্তির দিকে এগুচ্ছে, কিন্তু এই যে গত কিছুদিন যাবত আপনি জানেন যে রপ্তানি বাজারে যেই মালামালগুলো, আমাদের তৈরি পোশাকের যে মালামালগুলো আমরা বিদেশে রপ্তানি করার ক্ষেত্রে প্রস্তুত করে রেখেছিলাম, অনেকগুলোই কিন্তু পিছিয়েছে। সেই যে একটি রপ্তানির যে ধারাবাহিকতা যে নষ্ট হয়েছে, সেটি পুনরায় ফিরে পেতে কিন্তু অনেকদিন সময়ের প্রয়োজন। এবং ইরান এবং আমেরিকার যে যুদ্ধ অবস্থাটা দেখেন, প্রতিনিয়তই কিন্তু কথা হচ্ছে যে আজকে চুক্তি হচ্ছে, কাল চুক্তি হচ্ছে, হরমুজ প্রণালী আজকে ওপেন হচ্ছে, কাল ওপেন হচ্ছে, কিন্তু সেটি কিন্তু এখনো কোনো স্থিতিশীল অবস্থায় কিন্তু এখনো আসে নাই। সুতরাং যতক্ষণ পর্যন্ত না স্থিতিশীল অবস্থায় আসবে এবং স্থিতিশীল অবস্থায় আসার পর সেটা কিছুদিন বিরাজমান না থাকা পর্যন্ত এই বাজারটি আবার নতুন করে সচল হওয়ার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে এমন পরিস্থিতিতে আমরা বিকল্প কি ভাবতে পারি? মানে যেহেতু আমাদের রপ্তানি, পোশাক খাতের রপ্তানিও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে আমরা রপ্তানি একটা নেতিবাচক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এখন বিকল্প কি হতে পারে? বিকল্পের যে বিষয়টি হচ্ছে কি, বিশ্ব বাজারে বাংলাদেশের দুটি পণ্যের ব্যাপক চাহিদা। একটি হচ্ছে রপ্তানি পোশাক এবং একটি হচ্ছে আমাদের ফার্মাসিউটিক্যালস যে ইস্যুটা। আমরা জানেন যে বিগত বছরগুলোতে সরকারের অস্থিরতা এবং রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি ইন্টেরিয়ম গভর্নমেন্টের উপর বিদেশি বিনিয়োগকারীদের আস্থাহীনতার কারণে দীর্ঘদিন বাংলাদেশ বলা চলে এক প্রকার বিনিয়োগ শূন্যই ছিল। এখন বর্তমান সরকার এসেছে। আমি আপনাদের মধ্যে আজকে কিছুক্ষণ আগেই জাতীয় সংসদে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ঘোষণা দিয়েছেন অর্থনৈতিক চাকাকে তিনি শুধু সচলই না, এটাকে গতিশীল করার জন্য যে ভূমিকা নেওয়া দরকার সরকারের পক্ষ থেকে তিনি সেটি নেবেন। বিদেশি বিনিয়োগ এবং বাংলাদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সরকার সকল প্রকার নীতিগত সিদ্ধান্ত। সম্প্রতি চায়নাতেও একটা ইতিবাচক সফর শেষ করে এসেছেন প্রধানমন্ত্রী। আপনার কাছে আবার ফিরবো, একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, চলছে বাণিজ্য সংলাপ, একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। সংলাপে আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাসান। বিশ্ববাজারে বাংলাদেশি বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ বাড়লেও মূলধন সমন্বয়ের কারণে নিট বিনিয়োগ কিছুটা কমেছে। 2025 সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের সরাসরি বৈদেশিক বিনিয়োগ বা আউটওয়ার্ড এফডিআই স্থিতি দাঁড়িয়েছে 4064 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় 74 কোটি টাকা কম। এর মধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগ হয়েছে ব্রিটেনে, এছাড়া শীর্ষে রয়েছে আর্থিক মধ্যস্থতাকারী খাত। একসময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখতে বিদেশে বিনিয়োগের ক্ষেত্রে ছিল কড়া বিধিনিষেধ।
তবে সময় বদলেছে। স্বল্পোন্নত দেশের তালিকা বা এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি এবং বিশ্ববাজারে নিজেদের ব্র্যান্ডিং বাড়াতে এখন শর্ত সাপেক্ষে বিদেশে বিনিয়োগের অনুমতি পাচ্ছে দেশের শীর্ষস্থানীয় গ্রুপগুলো। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী 2025 সালের ডিসেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি উদ্যোক্তাদের মোট বিনিয়োগের স্থিতি 4,064 কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বড় গন্তব্য যুক্তরাজ্য। দেশটিতে বাংলাদেশিদের বিনিয়োগের পরিমাণ 1,273 কোটি টাকা ছাড়িয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ 1,106 কোটি টাকা বিনিয়োগ রয়েছে প্রতিবেশী দেশ ভারতে। এরপরেই শীর্ষ তালিকায় রয়েছে হংকং, ইউনাইটেড আরব আমিরাত এবং মালয়েশিয়ায়। খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায় বাংলাদেশি বিনিয়োগের সিংহভাগই দখল করে আছে বিদেশে আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলো। এই খাতে বিনিয়োগের পরিমাণ 3,628 কোটি 49 লাখ টাকা। এর বাইরে ভারতের খনি বা মাইনিং খাতে প্রায় 490 কোটি 39 লাখ টাকা এবং হংকং ও ইথিওপিয়ায় টেক্সটাইল ও তৈরি পোশাক খাতে বিনিয়োগ দাঁড়িয়েছে 46 কোটি টাকারও বেশি। আপনার দেশের কিছু ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটরিজ আপনি ওই দেশগুলোতে শাখা খুলবেন, তখন তো আসলে আপনাকে মূলধন কিছু নিতে হবে। আরেকটা হলো আপনার দেশের একটা ব্র্যান্ড ইমেজ। তো এই কারণেও কিন্তু অনেক সময় এটা দরকার হয়ে পড়ে। এই পারমিশনের আড়ালে যেন আবার আমাদের পুঁজি পাচার না হয়ে যায়। তবে বৈশ্বিক বাজার পরিস্থিতি এবং মূলধন সমন্বয়ের কারণে নিট আউটফ্লো 73 কোটি 90 লাখ টাকা কমেছে। বিশেষ করে কেনিয়া ও আয়ারল্যান্ডে কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যালস খাতে নতুন বিনিয়োগ আসলেও অন্য দেশ থেকে মূলধন ফেরত আসায় এই খাতে সামগ্রিক বিনিয়োগ স্থিতি ঋণাত্মক। খাত সংশ্লিষ্টরা বলছেন সঠিক নীতি সহায়তা পেলে বাংলাদেশি বহুজাতিক কোম্পানিগুলোর বিশ্বজুড়ে তৈরি পোশাক, ঔষধ এবং আর্থিক খাতে ব্যবসার সুনাম আরও বাড়বে। একরামুল ইসলাম খান, ওয়ান নিউজ, ঢাকা। দেখছিলাম প্রতিবেদন, আসলে একটা বড় বিনিয়োগ আমরা দেখতে পাচ্ছি যে বাইরের দেশে হচ্ছে। আবার একটু ফিরছি আপনার কাছে, যে মূলত ইন্টারমিডিয়েট যেটা হচ্ছে অর্থ লেনদেনের যে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান, সেইখানে আমাদের বিনিয়োগ সবচেয়ে বেশি। এবং এখানে একজন বলছে যে যেহেতু একটা ব্যাংকিং কার্যক্রম সেখানে করা হচ্ছে, সেক্ষেত্রে এক ধরনের ইনভেস্টমেন্টও সেখানে আছে, যার কারণে সবচেয়ে বড় বিনিয়োগ সেখানে গেছে। এবং তিনি বলছেন যে যেন এর কারণে আবার টাকা যেন পাচার না হয়ে যায়। বিষয়টি আসলে উনি যে কথাটি বললেন এটা একেবারে যুক্তিযুক্ত একটি কথা। আপনার যদি সঠিক নীতিমালা না থাকে, বাংলাদেশ থেকে যদি আমরা আনুষ্ঠানিকভাবে যদি অর্থ প্রেরণের যে সুযোগ সুবিধাটা সেটি যদি কোথাও বাধাগ্রস্ত হয় এবং সেই যে নীতিমালাটা যেটি প্রণয়ন করা হয়েছে তাতে যদি স্বচ্ছতা না থাকে এবং সেটি অর্থ বিদেশে যখন আপনি বিনিয়োগ করবেন সেই বিনিয়োগের যে ফ্যাসিলিটিসগুলো যদি সম্পূর্ণভাবে অ্যাভেল করা না যায় আনুষ্ঠানিক বিনিয়োগের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু মানুষ অনানুষ্ঠানিক যে পথটা সেই পথটা বেছে নেবে। অনানুষ্ঠানিক পথ বেছে নেয় মানে কিন্তু অর্থ পাচার হয়ে যাওয়া। সেই বিষয়টি রোধ করার জন্য বাংলাদেশ ব্যাংকে এখনই একটি নির্দিষ্ট নীতিমালার আওতায় চলে আসতে হবে, নিয়ে আসতে হবে সবাইকে। তার বাইরে আমরা দেখছি যে বিনিয়োগের জন্য সবচেয়ে বড় জায়গা আমরা দেখছি ব্রিটেনকে, মানে যুক্তরাজ্যকে। মানে এইটা তো হওয়ারই কথা, কারণ আমাদের সবচেয়ে বেশি প্রবাসী সেখানে থাকে, এই জন্যই নাকি অন্য কোনো কারণ দেখছেন আপনি? আসলে তারা মুক্তবাজার অর্থনীতিতে তারা বিদেশ থেকে যে অর্থটা তাদের দেশে আসে সেই ক্ষেত্রে কিন্তু তারা প্রশ্নটা করে কম। অর্থাৎ তাদের দেশে বিনিয়োগ করার ক্ষেত্রে আপনার যারা দ্বৈত নাগরিকত্ব আছে কিংবা দুইভাবে বিনিয়োগ করছে, আমাদের দেশে কিন্তু অনেক বিনিয়োগকারী আস্থাহীনতায় ভুগছে যে আমি দ্বৈত করের আওতায় আমি চলে আসি কিনা। ব্রিটেনে যারা বিনিয়োগ করেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের পসিবিলিটিসটা কম, কারণ তাদের সেই ফ্যাসিলিটিসটা তারা সেখান থেকে অ্যাভেল করছে। দ্বৈত নাগরিক যারা আছেন তারা নির্দিষ্ট হারে যে দেশে ট্যাক্সটা কম সেই দেশে তারা ট্যাক্স পে করতে পারছেন, যে কারণে কিন্তু ব্রিটেনে আমাদের বিনিয়োগের পরিমাণটা বেশি। জি, তবে এখানে আমাদের দেখার বিষয় যে এখানে হচ্ছে পোশাক খাতের বিনিয়োগটা কম। আমরা কি বাইরের দেশে এই পোশাক খাতে বিনিয়োগ করতে খুব বেশি আগ্রহী না নাকি? পোশাক খাতে বাইরের দেশে বিনিয়োগের ব্যাপারটা হচ্ছে কি, শ্রম মজুরির ক্ষেত্রে শ্রমিক আমাদের বাংলাদেশেই সবচেয়ে সস্তা শ্রমিক পাওয়া যায়। এর বাইরে আফ্রিকাতে এখন নতুন করে শুরু হচ্ছে, সেখানেও শ্রমবাজারের আপনার যেটাকে আমরা বলি যে অর্থাৎ শ্রমিকের নিট মজুরিটা কম। এখন এই কম মজুরির যেখানে সুযোগ আছে সেখানে আমি বিদেশে অতিরিক্ত মাত্রায় অর্থ দিয়ে শ্রমিক নিয়ে একটি নতুন বিনিয়োগ করব, এটা তো স্বাভাবিকভাবেই আমি উৎসাহিত হব না। পাশাপাশি কাঁচামালের যে বিষয়টা, আমরা যদি বাংলাদেশে নিজেরা কাঁচামাল প্রস্তুত করতে পারতাম, আমাদের অনেকাংশেই কিন্তু শুধুমাত্র নিট ফেব্রিক্সের 85% আমরা বাংলাদেশে প্রস্তুত করতে পারি। এছাড়া বাকি সকল ক্ষেত্রেই আপনার বর্তমান বৈষয়িক বাজারে যে বৈচিত্র্যতা
পোশাকের যে বৈচিত্র্যতা, ফেব্রিক্সের যে বৈচিত্র্যতা, সেটি আমদানি করার ক্ষেত্রে কিন্তু আমাদের বিদেশের উপর নির্ভর করতে হয়। এই নির্ভরশীলতা যদি আমরা কমাতে পারি, স্বভাবত এই বিদেশের আমরা যদি যখন নিজেরা আমরা কাঁচামাল বাংলাদেশে প্রস্তুত করতে পারবো, সেক্ষেত্রে আমরা বিদেশে এই শিল্প খাতেও অর্থাৎ গার্মেন্টস খাতেও বিনিয়োগ কিন্তু আমরা উৎসাহিত হব বা বিনিয়োগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করব। আমরা দেখলাম যে ওষুধ খাতে একটা বড় রপ্তানি হচ্ছে, বড় বিনিয়োগ হচ্ছে আফ্রিকায়, এবং আফ্রিকাকে ওষুধ খাতের জন্য একটা সম্ভাবনাময় দেশ হিসেবেও দেখা হচ্ছে। আপনার কাছে কি মনে হয়? আফ্রিকাতে যে বিনিয়োগের কথাটি বলা হয়েছে, আসলে এটি কিন্তু মাত্র শুরু। এটা একেবারেই শুরু। আমরা যদি এখনই এলডিসি উত্তীর্ণের আগে যে শুল্কমুক্ত সুবিধাটা যদি আমরা নিতে পারি এবং বাংলাদেশের ব্র্যান্ডকে যদি আমরা সেখানে শুধুমাত্র ঔষধ না, ফার্মাসিউটিক্যালসের পাশাপাশি যদি রপ্তানি খাতে গার্মেন্টসকেও যদি আমরা সেখানে ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে এই আফ্রিকান বাজারে বাংলাদেশের একটা বিপুল বাজার দখল করা সম্ভব। জি, আমরা মনে করি যে আসলে এই জায়গাগুলোতে সরকার দেখবেন, এবং তার বাইরে আমরা সবচেয়ে বেশি এখানে আশঙ্কার বিষয় যে এর আড়ালে অর্থ পাচার না হয়ে যায়। কারণ আমরা জানি যে বিদেশে যখন বিনিয়োগের নামেই যে মানুষ অর্থ পাচারটা করে থাকে এবং ওই টাকাটা ব্যাক আনে না, কোনো লাভ আনে না বলে লোকসান হয়ে গেছে, এরকম সম্ভাবনা আছে কিনা, থাকলে কিভাবে রোধ করা যেতে পারে? আমি একটু যদি পিছন থেকে বলতে চাই, আমরা বাংলাদেশে যারা বসবাস করি, আমরা জানি যে আমাদের দুর্নীতি মুক্ত যে কথাটা আমরা বারবার বলে আসতেছি সরকারের পক্ষ থেকে, দুর্নীতি মুক্ত আসলে করা কতটুকু সম্ভব? আমাদেরকে মন্দের ভালোর পথে হাঁটতে হবে। আপনি আমাদের দেশে যে সন্তানের ভ্রূণ যখন পেটে আসে, তখন যে কিটটি দিয়ে পরীক্ষা করি, সেই কিটটি সঠিক কিনা সেটাও কিন্তু আমরা বিবেচনায় নিয়ে আসি, যে আমরা সঠিকটি কিনতে পারলাম কিনা, অথবা 2 নম্বর কোনো প্রোডাক্ট বা নকল কোনো প্রোডাক্ট নিলাম কিনা। যে দেশে আলট্রাসোনোগ্রাফি করার জন্য আমরা যখন হসপিটালে যাচ্ছি, সেখানে ভালো একজন ডক্টরের সিরিয়াল নেওয়ার জন্য আমাকে কম্পাউন্ডারকে ঘুষ দিতে হচ্ছে, সেই দেশে এই ধরনের প্রশ্নটা কিন্তু অনেকটাই অবান্তর। আমরা এই মন্দের মধ্যে থেকে ভালো খুঁজে নিয়ে আসতে হবে। আমরা তাদেরকে উৎসাহিত করব যারা বিনিয়োগ করে অর্থ বাংলাদেশে ফেরত নিয়ে আসে, অর্থাৎ প্রকৃত ব্যবসায়ী যারা ব্যবসার আড়ালে বিদেশের বা অর্থ পাচারের সাথে সম্পৃক্ত, এটা কিন্তু ভালো করেই জানে বাংলাদেশ সরকার। একটু চেষ্টা করলেই জানা সম্ভব, সাধারণ মানুষও জানে, আপনারা যারা মিডিয়াতে আছেন আপনারাও জানেন। সুনির্দিষ্টভাবে যারা এই অর্থায়নটা করে বাংলাদেশে অর্থ ফেরত নিয়ে আসবে, এই ধরনের নিশ্চয়তা দিতে পারবে বা এই ধরনের সমূহ সম্ভাবনা আছে, তাদেরকে এই বিনিয়োগের সুবিধা আমরা মনে করি আসলে সরকার একটা নীতিমালা তৈরি করবে, অথবা কোন ধরনের ব্যবসায়ীরা এই ধরনের বাইরে আউটফ্লো করতে পারবে সেই ব্যাপারে একটা নীতিমালা করবে। আপনি আছেন, আরেকবার বিরতি নিচ্ছি, আপনার কাছে ফিরছি। দর্শক, চলছে বাণিজ্য সংলাপ, আরো একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবার স্বাগত জানাচ্ছি বাণিজ্য সংলাপে। আপনাদের সাথে রয়েছে আমি ইলিয়াস হাসান। দেশের মানুষকে স্বস্তি দিতে বাস্তবমুখী ও জনবান্ধব বাজেট প্রণয়ন করেছে সরকার। সোমবার জাতীয় সংসদে নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনায় এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাজেটকে জনস্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে প্রয়োজনীয় সংশোধন আনার কথাও বলেন তিনি। সেই সঙ্গে দরিদ্র, নিম্ন-আয় এবং ঝুঁকিগ্রস্ত মানুষের সামাজিক মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি জনগণের টাকা জনগণের কল্যাণে ব্যয় হবে, এমনটাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এছাড়া বিদেশে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার কথাও জানান তিনি। এরই ধারাবাহিকতায় সংশোধিত অর্থ বিলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের কর্পোরেট কর 10% থেকে 5% নামিয়ে আনা এবং ব্যক্তির করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা করার প্রস্তাব থাকছে এতে। এছাড়া খুচরা ব্যবসায়ীদের ওপর ভ্যাট আরোপের প্রস্তাব প্রত্যাহার, ওটিটি প্ল্যাটফর্ম ও অনলাইন বিজ্ঞাপনের ভ্যাট কমানো সহ কয়েকটি খাতে কর ছাড়ের প্রস্তাবও থাকবে। আজ বিলটি সংসদে উত্থাপন করবেন অর্থমন্ত্রী। আমরা যে বাজেট উপস্থাপন করছি, যেই বাজেটটি শ্রেণী পেশা সমাজের সকল মানুষ কিছুটা হলেও স্বস্তির শ্বাস ফেলতে পারে। আমরা সরকার পরিচালনার দায়িত্ব যখন গ্রহণ করেছিলাম, আমরা একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছিলাম। তার ভিতরে দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা এবং স্বার্থ সংশ্লিষ্ট বা ভুল নীতির কারণে দেশের অর্থনৈতিক খাত বলা যায় সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপ হয়ে গিয়েছিল। আবারও ফিরছি আলোচনায়। আমাদের সাথে আজ পুরোটা সময় আছেন
পোশাক খাতের শিল্পোদ্যোক্তা SMH নিউ জেনারেশন অ্যাপারেল লিমিটেডের চেয়ারম্যান রহমতুল্লাহ সাফায়েত, আপনাকে আবার স্বাগত জানাচ্ছি। জি, জনগণের টাকা জনগণের কল্যাণে ব্যয় করা হবে, প্রধানমন্ত্রী এমনটা বলছেন। এবং আজ আমরা দেখলাম যে অর্থ বিলে একটি বড় পরিবর্তন আনা হচ্ছে এবং সেখানে খুচরা ব্যবসায়ীদের উপর যে ভ্যাট নির্ধারণ করা হয়েছে সেটি প্রত্যাহার করা হতে পারে এবং কালো টাকা সাদা করার ব্যাপারেও সরকার এখন সেই প্রস্তাবটি প্রত্যাহার করছেন। এই যে একটা বড় বাজেট, আসলে বিভিন্ন পক্ষের দাবিতে যখন আমি ভ্যাট কর প্রত্যাহার করেছি, এর আগেও আমরা দেখলাম যে বাইকের ক্ষেত্রে এক ধরনের ট্যাক্স বসানোর কথা ছিল, মানুষের দাবির প্রেক্ষিতে সেটি বন্ধ করা হয়েছে। তাহলে এই বড় বাজেটটি কিভাবে ফিল আপ করা হবে? যে মানুষের বা সংগঠনগুলোর দাবির প্রেক্ষাপটে যখন আমি কর প্রত্যাহার করে নিচ্ছি, সে তো সরকারকে এটার ভার নিতে হবে। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে একটি ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে কাঁধ উঁচিয়ে এই ধরনের একটি জনবান্ধব বাজেট তিনি পেশ করতে পেরেছেন, তার সরকার পেশ করতে পেরেছেন, তার জন্য বিশেষভাবে তাকে আন্তরিকভাবে সাধুবাদ জানাচ্ছি। যে কথাটি আপনি বললেন, যে সংগঠনগুলোর কথা বললেন, এরা কিন্তু সবাই কোনো না কোনোভাবে রাষ্ট্রের সাথেই সম্পৃক্ত, দেশের জনগণের মাধ্যমে এই সংগঠনগুলো করা। তাদের দাবিটা নৈতিক, তবে যেইভাবে কর ছাড়ের বিষয়টি চলে আসছে সামনে, এখানে একটু প্রশ্ন রয়েই যায়। যেমন আভ্যন্তরীণ বাজার থেকে সরকার রাজস্ব আয়ের একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 7 লক্ষ কোটি টাকার উপরে। আদৌ কি এটা সম্ভব? আমার কাছে মনে হচ্ছে না। যদিও আমরা ক্ষুদ্র ব্যবসায়ী, আমার কাছে মনে হচ্ছে না যে এটা কোনোভাবেই বাস্তবায়িত হবে। এতে করের বোঝা চাপবে এবং দিন শেষে দেখা যাবে বাজেটে একটি বড় ধরনের ঘাটতি। বলা হচ্ছে এবারের বাজেটটি ব্যবসা বান্ধব, আপনার কাছে কি মনে হয়? সবশেষ মন্তব্য একটু আপনার জায়গা থেকে একটু ব্যাখ্যা করবেন। অবশ্যই ব্যবসা বান্ধব। আমি আপনাকে বললাম যে আজকে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী একটি বক্তব্য দিয়েছেন যে বিনিয়োগের যে বিষয়টি, তিনি বাংলাদেশে যারা লোকাল বিনিয়োগকারী এবং বিদেশি বিনিয়োগকারী তাদের জন্য যে একটি ফিল্ড তৈরি করার জন্য, বিনিয়োগের একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য নীতিগতভাবে সকল পদক্ষেপ নিচ্ছেন বা নিয়েছেন। ধারাবাহিকতাভাবে যদি বাংলাদেশে বিনিয়োগটা বাড়ে, আর যখন ফিনান্সিয়াল ফ্লোটা বাংলাদেশে থাকবে, তখন কিন্তু মানুষের আর্থিক এই কষ্টটা থেকে অনেকটাই মুক্ত হয়ে যাবে। এটাই বাস্তবতা। জি, আমরা মনে করি এই বাজেটটি সাধারণ মানুষের কল্যাণে হবে এবং প্রধানমন্ত্রী বলছিলেন আসলে জনগণের থেকে যেই টাকা আদায় করা হবে সেটি জনগণের কল্যাণেই ব্যয় করা হবে। সেই বাজেটটি আসলে মানুষের কল্যাণে আসুক, এমনটাই প্রত্যাশা। আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল ওয়ানের সকল দর্শককে। জি, দর্শক, আলোচনা করছিলাম আজকে নানা ধরনের বিষয়গুলো নিয়ে, বিশেষ করে অর্থনীতিতে যে আলোচিত রয়েছে। এই ছিল আজকের আয়োজনে। একটু পরেই দেখবেন খেলার বুলেটিন। বাণিজ্যের নানা খবর জানতে চোখ রাখুন চ্যানেল 1-এর পর্দায় এবং যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।